আমাদের প্রিন্সিপালস অফ মার্কেটিং আমরা বলছিলাম যে মার্কেটিং মিক্স 4P ডিজাইন। সো 4P আমরা মার্কেটিং ম্যানেজমেন্টের 4P পড়তেছি, বাট অ্যাপ্লিকেশন পার্টটা আমরা গুরুত্ব দিচ্ছি বা ম্যানেজ কিভাবে করতে এদিকে গুরুত্ব দিচ্ছি। সো ডেভেলপিং প্রাইসিং স্ট্র্যাটেজি পার্ট 2, সো ম্যানেজিং দ্য প্রাইসিং স্ট্র্যাটেজি মেইনলি। সো আমরা গতদিন যে পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে আজকে শুরু করব নিউ প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজি। এটা নিয়ে অলরেডি আমরা একটু কথা বলেছিলাম অনেক প্রথম দিকে। প্রোডাক্ট আমরা পড়েছি নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস, যদি আমাদের মনে থাকে নিউ প্রোডাক্ট। সো বাজারে যখন নতুন একটা পণ্য আসে প্রাইসিং আসলে কিভাবে করতে হয় এটা হচ্ছে সেটা। সো নিউ প্রোডাক্ট প্রাইসিং সাধারণত দুই ভাবে হয়, একটা হচ্ছে মার্কেট স্কিমিং প্রাইসিং অথবা প্রাইস স্কিমিং বলে, আর একটা হচ্ছে মার্কেট পেনিট্রেশন প্রাইসিং। মার্কেট স্কিমিং মানে হচ্ছে বাজারে নতুন পণ্য, কিন্তু মানে হচ্ছে আপনার কোনো কম্পিটিটর নেই, আপনি একেবারেই নতুন। তো বাজার যখন আপনি নতুন পণ্য নিয়ে আসলেন তখন আপনি যেটা করতে পারেন, পণ্যের প্রাইস হাই ধরতে পারেন, বেশি করে প্রাইসিং করলেন, বাজারে নতুন কম্পিটিটর আসার আগে বাজার থেকে অনেক বেশি প্রফিট করে নিলেন। এটাকে বলে মার্কেট স্কিমিং প্রাইসিং। আইডিয়াটা দেখেন এরকমই, setting a high price for a new product to skim maximum revenues layer by layer from the segments willing to pay the high price. The company makes fewer but more profitable sales. এখানে বিক্রি কম হবে বাট প্রত্যেকটা বিক্রি প্রফিটেবল হবে অনেক বেশি। সো স্কিমিং শব্দটা একটু খেয়াল রাখেন, স্কিমিং মানে হচ্ছে যে অনেক বেশি ম্যাক্সিমাম চুষে নেওয়া, বাংলা ভালো বলছেন। সো এটা হচ্ছে স্কিম করা। সো বাজারে অন্য কেউ ঢোকার আগে আমি আমার প্রোডাক্টটা সেল করব যত লাভে পারা যায়, এটাকে মার্কেট স্কিমিং প্রাইসিং বলে। পেনিট্রেশনটা উল্টাটা, এটা মানে হচ্ছে আমি কম প্রাইস করে বাজারে একটা সেগমেন্ট বা কাস্টমার গ্রুপকে আমি দখল করে নিব বা নিজের করে নিব এবং লং টার্মে যারা আমাদের সাথে সাস্টেইন করবে, এটি বলে মার্কেট পেনিট্রেশন স্ট্র্যাটেজি বা মার্কেট পেনিট্রেশন প্রাইসিং। Setting a low price for a new product to attract a large number of buyers and a large market share. So আমি obviously যখন বায়ার পাবো অনেক বেশি, আমার মার্কেট শেয়ারও বাড়বে। মার্কেট শেয়ারের আইডিয়া সম্ভবত আমাদের সবারই মনে আছে, আমরা বলতেছিলাম মার্কেট শেয়ার মানে হচ্ছে এরকম কিছু যে একটা মার্কেট টোটাল 100% মার্কেট শেয়ার, সেই মুহূর্তে মনে হয় 100% এর আপনি 30% দখল করে আছেন, 30টা কাস্টমার রাখুন, তার মানে আপনার মার্কেট শেয়ার 30%। এটা যদি বেড়ে 40টা হয় তাহলে আপনার মার্কেট শেয়ার হবে 40%। সো আপনার যত কাস্টমার সংখ্যা বাড়বে মার্কেট শেয়ার বাড়বে। আর কাস্টমার সংখ্যা বাড়ানোর দুইটা ওয়ে আছে, আমরা এটা নিয়েও কথা বলেছিলাম যে মার্কেট শেয়ার বাড়াইতে হলে আপনাকে দুইটা ওয়ে যেতে হবে। নাম্বার 1, নতুন কাস্টমার যারা তাদেরকে ক্যাপচার করতে হয়, অথবা পুরাতন কাস্টমার অন্য কম্পিটিটরদের যারা আছে তাদের সেগুলো দখল করতে হয় বা তাদের কাছ থেকে ভাগায় নিতে হয়। এর বাইরে কোনো উপায় নেই। আমরা বলতেছিলাম একটা কমন এক্সাম্পলের কথা যে টেলিকম ইন্ডাস্ট্রিতে যেটা আমরা দেখি, নতুন একটা সিম বিক্রি করে নতুন কাস্টমারদের জন্য না, পুরাতন কাস্টমার ভাগায় নেওয়ার জন্য। যদি আপনি গ্র্যান্ড ফোন সেটের ওদিকে যান তাহলে আপনি টক টাইম ফ্রি পাবেন, মিনিট ফ্রি পাবেন, সিমের দাম কম, একবার রিচার্জ করলে এই সবগুলো হচ্ছে যারা গ্র্যান্ড ফোন ইউজার বা অন্য কম্পিউটার ইউজার তাদেরকে ভাগায় নিয়ে আসে। আবার সেই নিউ প্রোডাক্ট প্রাইসিং মেথড হচ্ছে দুইটা, স্ট্র্যাটেজি হচ্ছে দুইটা, একটা হচ্ছে মার্কেট স্কিমিং, একটা হচ্ছে মার্কেট পেনিট্রেশন। সো কোশ্চেন হচ্ছে আমরা যদি আইডিয়া বুঝতে পারি তাহলে একেবারে লাস্ট স্লাইড এই বিষয়ে একটা কোশ্চেন আছে, দুইটার মধ্যে আপনার কাছে কোনটা পছন্দনীয়। আপনি যদি মার্কেটিং ম্যানেজার হন তাহলে আপনি যখন বাজারে নতুন পণ্য নিয়ে আসবেন আপনি কোনটা ফলো করবেন, এর পক্ষে যুক্তি দেখাতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। সো পরীক্ষার জন্য একটু খেয়াল রাখবেন, আপনারা প্রিন্সিপাল মার্কেটিং মতো শুধুমাত্র থিওরি একটু পড়ে চলে গেলেন তাহলে কিন্তু এবার পরীক্ষা খারাপ হবে। মিড টাইমে আমরা খুব ইজি টার্মে পরীক্ষা দিয়েছি, ফাইনালে আমরা ট্রাই করব একটু অ্যাপ্লাইড সেকশন অ্যাপ্লাইড করে লেখা। সো হোপফুলি এটার কোনো অ্যানসার এখানে কিন্তু নাই। সো আপনি পক্ষে যুক্তি দেখাবেন, এটা হচ্ছে কাজ যে এই দুইটার মধ্যে আপনি কোনটা পছন্দ করতেছেন, বাজার থেকে দ্রুত টাকা উঠিয়ে নেবেন নাকি বাজারে লং টার্ম আপনার কাস্টমার সংখ্যা বৃদ্ধি করবেন, আপনার কাছে পছন্দনীয় কোনটা, এর সপক্ষে যুক্তি দেখাও, এরকম কিছু কোশ্চেন আসবে। সো এই দুইটা আইডিয়া বুঝতে পারছি না, আইডিয়া দুইটা যে স্কিমিং কি আর পেনিট্রেশন, আইডিয়া বুঝতে পারলে হবে। দেন প্রোডাক্ট মিক্স প্রাইসিং স্ট্র্যাটেজি। প্রোডাক্ট মিক্স প্রাইসিং স্ট্র্যাটেজি এটা মেইনলি হচ্ছে আমরা যদি বলি এভাবে যে আমরা অনেক সময় দেখি একটা প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্ট ওতপ্রোতভাবে জড়িত, দুই তিনটা প্রোডাক্ট একসাথে বিক্রি করা হচ্ছে, এটাকে আমরা বলছি প্রোডাক্ট মিক্স। আমরা এই স্ট্র্যাটেজিগুলো এক এক করে দেখবো একটু। নাম্বার 1, প্রোডাক্ট লাইন প্রাইসিং। Setting the price estimates between various products in a product line based on cost differences between the products, customer evaluation of different research and competitor price. Product line আমরা বুঝি কিনা? প্রোডাক্ট মিক্স বলতে কি বুঝাচ্ছেন? মার্কেটিং মিক্স শব্দটা মনে আছে? মার্কেটিং মিক্স মানে চারটা বিষয় সমষ্টি। আমরা প্রোডাক্ট মিক্স বলতে বোঝাচ্ছি যখন আমরা দেখি যে একত্রিতভাবে অনেকগুলো প্রোডাক্ট বিক্রি হচ্ছে বা দুইটা বা তিনটা প্রোডাক্ট একসাথে বিক্রি হচ্ছে, অথবা একটার সাথে একটা কমপ্লিমেন্টারি প্রোডাক্ট একসাথে বিক্রি হচ্ছে।
বা বাই প্রোডাক্ট সহ একসাথে বিক্রি হচ্ছে, এই আইডিয়াগুলো তো বলে প্রোডাক্ট মিক্স। যেমন মনে করেন আপনি একটা দোকানে গেছেন, একটা রেজার কিনতে হবে, রেজার কিন্তু ফাঁকাও কিনতে পাওয়া যায়, ব্লেড সহ কিনতে পাওয়া যায়। স্যার রেজারের সাথে ব্লেড খুবই জড়িত, তাহলে আপনি রেজার কিনলেন, ব্লেডও কিনলেন, এই যে আইডিয়াটা হলো প্রোডাক্ট মিক্স, মানে দুইটা একসাথে কিনলেন। সো এই স্ট্র্যাটেজিগুলো এই ওরিয়েন্টেড। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে প্রোডাক্ট লাইন প্রাইসিং। প্রোডাক্ট লাইন বলতে আগে মনে আছে ভাই যে প্রোডাক্ট লাইন, আমরা বলি না একটা কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট লাইন থাকে, সো হোয়াট ইজ প্রোডাক্ট লাইন? হ্যাঁ সাইমা কথা দিছিলাম, আমরা প্রোডাক্ট লাইনের কথা বলেছি। প্রোডাক্ট লাইন কি স্যার ওই যে ওইটা আপনি বলছিলেন যে কেয়া কসমেটিক্স এর অনেকগুলো পণ্য থাকবে ওদের what is product line? শুধু একটা আইটেম থাকবে না, এর মধ্যে অনেকগুলো ভ্যারাইটিস আইটেম থাকবে। পুরো আইডিয়া প্রোডাক্ট লাইন আমরা স্পেসিফিক কথা বলছিলাম কি আবার ইউনিভার নিয়ে। মনে করেন ইউনিভারের সোপ আছে না, ডিটারজেন্ট আছে না, শ্যাম্পু আছে না, কিন্তু এই শ্যাম্পু কি শুধু একটা আছে? সাবান কি শুধু একটা আছে? ডিটারজেন্ট শুধু একটা আছে? তাহলে একটা ক্যাটাগরি প্রোডাক্ট যতগুলো থাকে এটাকে বলে প্রোডাক্ট লাইন। যেমন সোপ একটা প্রোডাক্ট লাইন, এর মধ্যে কি কি আছে? লাইফবয় আছে, লাক্স আছে, ডাভ আছে, সবগুলো সোপের প্রোডাক্ট লাইন। যেমন শ্যাম্পু আছে, শ্যাম্পু মনে করেন চারটা আছে, তাহলে চারটা মিলে শ্যাম্পু আরেকটা প্রোডাক্ট। ডিটারজেন্ট আছে তিন প্রকার, তাহলে ডিটারজেন্ট আছে আরেকটা প্রোডাক্ট লাইন। সো আমরা যখন বলতেছি প্রোডাক্ট লাইন প্রাইসিং, আমরা বলতেছি একটা কোম্পানির প্রোডাক্ট লাইনে এই যে সব তিন প্রকার, তিনটার দাম তিন রকম হয়ে যায়। আমরা গতদিনও বলতেছিলাম যে বিউটি শপ নিয়ে অনেক কথা বলতেছিলাম যে একই কোম্পানি ইউনিলিভারের দুইটা বিউটি শপ আছে, একটা লাক্স একটা আছে ডাভ। দুইটার দাম কি একই রকম? না, দুইটার দাম আলাদা। ডিউ টু হোয়াট? দুইটা আমরা বলতেছি ডিফারেন্স, কস্ট ডিফারেন্স হইতে পারে, কাস্টমার ইভালুয়েশন ডিফারেন্স হইতে পারে, অথবা কম্পিটিটরদের প্রাইস অনুযায়ী হইতে পারে। সো এই যে আমরা প্রোডাক্ট লাইনকে প্রাইস দ্বারা আলাদা করতেছি, এটাকে আমরা বলতেছি প্রোডাক্ট লাইন প্রাইসিং। যদিও সব প্রোডাক্ট লাইনে আমরা প্রাইসিং করতেছি, দুইটাই বিউটি শপ, বাট লাক্সের দাম 23 টাকা একটা আর ডাবের দাম 40 টাকা। দুইটা কাস্টমার ভ্যারিয়েশন, এটা এই ভ্যালু দিচ্ছে, এটা এই ভ্যালু দিচ্ছে। লাক্স আছে ভেরি কমন, সবাই সুন্দরী হওয়ার জন্য লাক্স মাখে, বাট এই নির্দিষ্ট গ্রুপ দাম মাখে, লাক্স মাখে। সেই ডিফারেন্সিয়েট করা হয়েছে। সো এই আইডিয়াকে বলে প্রোডাক্ট লাইন প্রাইসিং। একই প্রোডাক্ট লাইনে বাট দুইটা আলাদা। সো আলাদা হতে পারে তিন ভাবে, একটা হচ্ছে কস্টের কারণে আলাদা হতে পারে, একটা হচ্ছে ভ্যালুয়েশনের কারণে আলাদা হতে পারে, আর একটা হচ্ছে কম্পিটিটর প্রাইসদের কারণে আলাদা হতে পারে। আমরা মনে এটাও বলতেছিলাম যে সবাই কলম বিক্রি করে 5 টাকা, এরকম একটা কলম। আপনি যদি এই কলমটা 3 টাকায় বিক্রি করেন, আপনার পণ্য কি বেশি বিক্রি হবে? না, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। অন্য সবাই 5 টাকায় দিচ্ছে, 3 টাকায় কেন দিচ্ছে? এই যে আইডিয়াটা, এটা আমরা বলতেছিলাম যে কম্পিটিটরদের প্রাইস আমাদের বিবেচনা করতে হবে। যদিও আমরা 3 টাকায় সেল করতে পারি, কিন্তু কম্পিটিটর প্রাইসের কারণে এটা আমরা দিতে পারবো না, কারণ আমাদের বিক্রি হবে না। যদি 4 টাকা হয় তাহলে লোকজন বুঝতে পারে না এরকম নাই, কস্ট ইফেক্টিভ হয়ে কম খরচে দিচ্ছে, তাহলে এত লোকজন কিনবে। কিন্তু ডিফারেন্স যদি বেশি হয়ে যায় তাহলে আপনার বিক্রি হবে। আপনি যত ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিলাম হবে। সো আইডিয়াটা বুঝছি কিনা? প্রোডাক্ট লাইন প্রাইসিং কি জিনিস? দুই নম্বর হচ্ছে অপশনাল প্রোডাক্ট প্রাইসিং। অপশনাল বলতে আপনি নিলে না নিলে না নিলে। রাশিয়ার একটা ল্যাঙ্গুয়েজ জানেন তো না? নিলে না নিলে না, মানে হচ্ছে নিলে নিবে নিলে, না নিলে না নিবে, সমস্যা নেই। তখন তারা বলে নিলে না নিলে না, মানে এটা যদি আপনি নেন তাহলে আমরা বলছি অপশনাল মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট হিসাবে যে পণ্যটা ইউজ করতে হবে, বাধ্যতামূলক না, বাট ইউজ করতে হবে, অপশনালি লাগে। The pricing of optional accessory products along with the main product. আমরা যে एग्जांपल বলেছিলাম, एग्जांपल যদি আসি, এক ধরনের রেজার আছে, এর সাথে আলাদা ব্লেড কিনতে পাওয়া যায়, যে কোনো ব্লেডের কোনো খারাপ হয়। তো আপনি একটা নির্দিষ্ট কোম্পানির রেজার কিনলেন, রেজার মেশিন সবাই চিনি, রেজার কিনলেন, ব্লেডটা বাইরে থেকেও নিতে পারেন, ওখান থেকেও নিতে পারেন, এটা অপশনাল কেস। আপনি যদি ওইটা একসাথে প্রাইসিং করেন তাহলে সাধারণত কাস্টমাররা ওইটার সাথেই নিবে। বাইরে থেকে ব্লেডটা কিনতে গেলে সাপোজ 10 টাকা লাগবে, আপনার এই রেজারের সাথে ব্লেডের দাম 5 টাকা, তাহলে সবাই অপশনাল প্রোডাক্টের কারণে ওই প্রাইসিং এর কারণে আপনারটাই নিবে। এই আইডিয়াটা হলো অপশনাল প্রোডাক্ট প্রাইসিং। এটা বুঝলে পরেরটা বুঝতে আরেকটু সুবিধা হবে। আমরা বলছি অপশনাল মানে সেই প্রোডাক্টের সাথে কিনতেও পারেন, নাও পারেন, বাট কোম্পানিগুলো কি করে মেইন প্রোডাক্টের সাথে অপশনাল প্রোডাক্টের দামটা একটু কম রাখে, যাতে এটা সবাই সাথে কেনে। অন্যান্য কোম্পানি যেগুলো বাইরে বিক্রি করে তার চেয়ে একটু দাম কম। এই আইডিয়াকে বলে অপশনাল প্রোডাক্ট প্রাইসিং। এর অপোজিট আইডিয়াকে বলে ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং। এখানে एग्जांपल দেওয়া আছে যেটা বাধ্যতামূলকভাবে এর সাথে ইউজ করতে হয়, যেমন ব্লেডস ফর এ রেজার এন্ড গেমস ফর এ ভিডিও গেম কনসোল। কিছু রেজার আছে বাধ্যতামূলক ওই রেজারের সাথে এই ব্লেড কিনতে হবে, অন্য কোনো ব্লেড কাজ করবে না। যেমন মনে করেন জিলেটের আছে, হ্যাঁ স্যার, জিলেটের আপনি এখন মেশিন কিনলেই হবে, ব্লেড ওইটাই কিনতে হবে। সো এই আইডিয়াকে
ক্যাপটিভ প্রোডাক্ট, যে পণ্যটার সাথে অবশ্যই একটা প্রোডাক্ট লাগে তাহলে এটা ইউজ করা যায় না, এই আইডিয়াকে বলে ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং। তখন কোম্পানিগুলো কি করে, যেটা মেইন প্রোডাক্ট বা মেশিনারি বা যেটা মেইন আইটেম এটার দাম কমায় দেয়, আপনাকে একবার বিক্রি করে দিল আপনার কাছে, এবার ওর সাথে ক্যাপটিভ প্রোডাক্ট যেটা এটার দাম বেশি, এটা আপনি বারবার কিনবেন, এই আইডিয়াকে বলে ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং। সো আপনি যখন প্রাইসিং করবেন তখন যদি আপনি ক্যাপটিভ প্রোডাক্টটাকে বা যেটা আমরা পরে কিনতে হচ্ছে এটার দাম যদি কম দেন আর প্রথমটার দাম যদি বেশি দেন, লোকজনের মাইন্ড এভাবে থাকে যে এটার দাম এত, তারপরে কিনতে হবে, সে যে সুইচ করে সেটা দিবে। সো আমরা যদি প্রথম প্রোডাক্টটা তার কাছে ধরাই দিতে পারি কম দামে, তার পরবর্তীতে সে আমাদের কিনতেই থাকবে, কারণ এটা ক্যাপটিভ প্রোডাক্ট, এটা না হলে সেটা ইউজ করতে পারবে না। এটাকে বলে ক্যাপটিভ প্রোডাক্ট প্রাইসিং। নাম্বার 4, বাই প্রোডাক্ট প্রাইসিং। বাই প্রোডাক্ট বুঝি, বাই প্রোডাক্ট, এনি আইডিয়া হোয়াট ইজ বাই প্রোডাক্ট? কেরিয়ন কোম্পানির একটা নিউজ দেখছিলেন কয়েক মাস আগে, কেরিয়ন কোম্পানি বাংলাদেশের চিনি কল বুঝছেন, সুগার মিল, সুগার মিল কেরিয়ন কোম্পানি আছে না, কেরিয়ন কম দর্শনা চড়াঙ্গিতে, কেরিয়ন কম দর্শনাইতে, হ্যাঁ সম্ভবত দর্শনা চড়াঙ্গিতে। সো ওদের একটা নিউজ দেখছিলেন কিনা যে গত 3 মাসে না 6 মাসে কত কোটি টাকার মদ বিক্রি করেছে, এই নিউজ দেখছিলেন আপনারা? সুগার মিলের কাজ কি? মদ তৈরি করা, কি তৈরি করা? চিনি তৈরি করা। বাট চিনি তৈরি করার প্রসেসের মধ্যে তো মদ, ওয়াইন তৈরি হয় অটোমেটিক্যালি, এবং তারা মদ বিক্রি করে সব উজাড় করা বেচা। তাহলে এই যে মদ বিক্রি করে অনেক টাকা আসছে না, তারা এখন কি এরকম কোম্পানি চাইলে চিনির দাম কমায় দিতে পারে না? বুঝছেন কি না? বুঝছি যাই। এই আইডিয়াকে বলে বাই প্রোডাক্ট প্রাইসিং। আমি যে মেইন পণ্যটা তৈরি করতেছি, মেইন যে পণ্যটা এর সাথে সাথে আমার কিছু অবশ্যই বাই প্রোডাক্ট তৈরি হবে, যেটা ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে করা যায়। সো তাহলে এই বাই প্রোডাক্টের যে টাকাটা আমি বিক্রি করলাম, এই টাকাটা আমি মেইন প্রোডাক্টের প্রাইসিং এ কম দিতে পারি, এই আইডিয়াকে বলে বাই প্রোডাক্ট প্রাইসিং। আমি যদি আরেকটু সহজ করে বলি, সুগার মিলে যে সুগারের যে খোসাটা সেগুলো তো বোঝেন না, এগুলোতে হার্ডবোর্ড তৈরি হয়, বোর্ড তৈরি হয়, এই বোর্ড বিক্রি করলে একটা টাকা পাবে না কোম্পানি, তাহলে আমি যখন সুগার বিক্রি করবো প্রত্যেক কেজিতে করে 5 টাকা কমাই দেবো, কারণ আমি বোর্ড বিক্রি করে টাকাটা তুলে ফেলছি। যে কোম্পানিগুলো বোর্ড তৈরি করে না এটাকে ওয়েস্ট হিসেবে ফেলে দেয়, মনে করেন সুগার জ্বালানি হিসেবে ইউজ করে, আর যে কোম্পানি বোর্ড তৈরি করে বাই প্রোডাক্ট তৈরি করে, দুজনের সুগার প্রাইসিং কি সেম হবে? অবশ্যই একটা বেশি কম, মানে কম্পিটিটিভ হবে, কম দামে বিক্রি করতে পারবে, এই আইডিয়াকে বলে বাই প্রোডাক্ট প্রাইসিং। Setting a price for by-products to make the main products price more competitive. By-producter pricing এর কারণে আমরা মেইন প্রোডাক্টের মূল্যটা বেশি প্রতিযোগিতামূলক রাখতে পারবো বা কম রাখতে পারবো, যাতে আমাদেরটা বেশি বিক্রি হয়, এটাকে বলে by-product pricing. And finally product bundle pricing. বান্ডিল তো বোঝেন, বান্ডিল বোঝেন না, অনেকগুলো একসাথে, যারা হচ্ছে ইয়েতে বলে যে রান্নাঘরে যেগুলো ইউজ করে, এর নাম কি? রান্নাঘরে থালাবাটি ইউজ করে না, বিভিন্ন প্রকার থালাবাটি আছে না, আছে চীনামাটি কি কি আছে না, সো দেখবেন একটা সেট আছে, এই সেট কিনলে একটা কম দাম, আপনি যদি আলাদা আলাদা নেন ডিনার সেট, এরকম সেট আছে না, ডিনার সেট এই সেট ওই সেট, বা চায়ের কাপ কিনবেন 6টা একসাথে কিনলে দাম এত, একটা কিনলে এত, এই যে 6টা একসাথে, একটা সেট একসাথে, বা কসমেটিক্স দ্রব্য পুরোটা প্যাকেট পাওয়া যায়, যদি প্যাকেট কেনেন আপনি এত, যদি আলাদা কিনে না, এই যে একসাথে অনেকগুলো বিক্রি করে, এটাকে বলা হয় বান্ডেল প্রাইসিং। Combining several products and offering the bundle at a reduced price. এটা সাধারণত কম দামে হয়, একটা কাপ নিয়ে 100 টাকা দিতে হবে, বাট 6টা কাপ যদি একত্রে নেন তাহলে দাম 500 টাকা। দেখছেন তো, কমন, ভেরি কমন। এই আইডিয়াকে বলা হচ্ছে প্রোডাক্ট বান্ডেল প্রাইসিং। আইডিয়া ক্লিয়ার? এখানে एग्जांपल দাও নাই, एग्जांपलগুলো আপনাদের মাথা থেকে বের করতে হবে। আইডিয়াগুলো এখানে আমি শেয়ার করছি, एग्जांपल দিতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে স্যার, একটা দেখতে অসুবিধা হবে আপনাদের। বইতে একটু দেখবেন, as well as গুগলিং করবেন, চ্যাট জিপিটি সহযোগিতা নেবেন, দেখবেন সুন্দর সুন্দর एग्जांपल দিচ্ছে আপনাকে, যে এটা বাট মেইন আইডিয়াটা আমি এখানে এক লাইনে দেখানোর চেষ্টা করছি। আইডিয়া বাসটা বুঝতে পারছেন? यस স্যার। এই 5টা আইডিয়া সামারি আবার এখানে দেওয়া আছে, এটা আপনি বই থেকে নাও, এক লাইন একটু পড়ে দেখেন তো সবাই, প্রত্যেকটা পাশে কি লেখা আছে, এতক্ষণ যেটা বুঝলাম তার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। ये मैथड ठीक है সবগুলো না দেখতে পারেন এখন, আচ্ছা শেষ করো।
ওকে সো যেটা সামারাইজ করা আছে এখন যেটা সিস্টেম রয়েছে সামঞ্জস্যপূর্ণ তাহলে আমরা সামনে যাও ওকে স্যার আমরা এক্সাম্পলটা এইভাবে একটা এক্সাম্পল দিয়ে দিই এক্সাম্পল এর পাশে এক্সাম্পল দিবেন আইডিয়া কিভাবে লিখতে হবে আইডিয়া এখানে যেভাবে লিখতে হবে সেটাও না আপনি যেটা বুঝছেন এটাই লিখবেন আপনার ভাষায় এটা কোনো ইস্যু না এবার পরীক্ষা কাজে দিলে অনেকে নিজের ভাষায় লিখছে ভেরি গুড খুবই ভালো কোনো সমস্যা নেই অনেকে চেষ্টা করছে বই থেকে মুখস্থ করে আসছে লিখতে যায় হারিয়ে ফেলছে কি যেন কি হারিয়ে গেছে আর মিলাইতেই পারে সেটা খুব ডিস্টার্বিং আপনি একদম কেন এভাবে চিন্তা করবেন আপনি যেটা বুঝছেন এটা নিজের মতো করে লেখেন সমস্যা করছে আবার ও আপনাদের ও যে এমসিকিউ যারা ভুল করছে এদের খুঁজে বের করার কথা ছিল এটা আমি পরে দেখতেছি কার বলেছে প্রাইস অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি আচ্ছা যাক এটা আমরা পরে কথা বলতেছি অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি শব্দটা আমরা শব্দ থেকে বুঝতেছি অ্যাডজাস্টমেন্ট মানে সমন্বয় করা এটা তো এখন বুঝছি না অ্যাডজাস্টমেন্ট কি স্যার প্রাইস অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি মানে হচ্ছে আইডিয়াটাকে বলি তারপর আমরা এক এক করে যাচ্ছি মাঝে মাঝে আপনারা দেখবেন বিগ অফার বিগ সেল অফ ডিসকাউন্ট একটা গেলে একটা ফ্রি স্টক সীমিত এই টাইপের কথাবার্তা শোনেন না সবগুলো নাম হচ্ছে প্রাইস অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি স্যার সব দোকানে লেখা থাকে পূর্বের দাম বর্তমান দাম এরকম দেখছেন পূর্বের দামে তো বর্তমান বিশেষ করে জুতায় দেখবেন পূর্বের দাম বর্তমান দাম এই যে আইডিয়াগুলো আপনার চোখের সামনে ঘোরে এই সবগুলো আইডিয়া বলে প্রাইস অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি এবার আমরা একটু অ্যাটাক করে আলাদা করে চিন্তা করব যে প্রত্যেকটা ব্যাপারটা কেমন ভেরি ফার্স্ট হচ্ছে ডিসকাউন্ট এন্ড অ্যালাউন্স ডিসকাউন্টের মানে হচ্ছে বাট্টা অ্যালাউন্স মানে হচ্ছে ছাড় দেওয়া একই টাইপের হিসেব বিজ্ঞানে পড়ছেন না আপনারা বাট্টা দুই প্রকার কারবারি বাট্টা নগদ বাট্টা পড়ছেন এগুলো কারবারি বাট্টা দুই প্রকার প্রাপ্ত বাট্টা প্রদত্ত বাট্টা এগুলো পড়ছেন না সো বাট্টা মানে আমরা জানি ছাড় দেওয়া যেটা নগদ বাট্টা সেটা হচ্ছে যে আপনি কারো কাছে টাকা পাবেন এটা আপনি ছাড় দিচ্ছেন যে আপনি যদি এই মাসের মধ্যে টাকাটা দেন আপনাকে 10% ডিসকাউন্ট করে দেবেন সো 1000 টাকা পাবেন 900 টাকা দিলে হয়ে যাবে এটা নগদ বাট্টা হবে কারবারি বাট্টা কি জিনিস কারবারি বাট্টা সামনে যদি আপনি 5 মান মান কেনেন তাহলে আমি আপনাকে 20 কেজি ফ্রি দিব তো 10 মান কিনলে 1 মান ফ্রি দিব এরকম আইডিয়া শুনছেন এইটাকে বলে কারবারি বাট্টা আমরা এখানে যেটা মিন করতেছি প্রাইসিং আমরা এগুলো প্র্যাকটিস করি কিভাবে প্র্যাকটিস করি নাম্বার 1 আছে ক্যাশ ডিসকাউন্ট এই মুহূর্তে প্রিন্স বাজার চলতেছে সেখানে যদি আপনি 2000 টাকার উপর বাজার করেন তাহলে সম্ভবত 200 টাকা না কয় টাকার একটা আইটেম ফ্রি নাকি এরকম কিছু একটা আছে এটাকে বলে ক্যাশ ডিসকাউন্ট মানে 100 টাকার উপরে যদি আপনি নগদ আমাদের থেকে কেনাকাটা করেন তাহলে আপনি এটা পাবেন as well as মার্কেটিং এ যেটা হয় যে কোন একটা প্রতিষ্ঠানের কাছ থেকে মনে করেন 3 লাখ টাকার ইয়ে নিছেন অফার নিছেন বা কেনাকাটা করছেন তার আপনাকে একটা গিফট আইটেম ফ্রি দেয় বা নগদ ডিসকাউন্ট দেয় যে 3% ডিসকাউন্ট দেয় বিকাশে বা নগদে আপনি পেমেন্ট করে দেখছেন আপনাকে একটা ডিসকাউন্ট দেয় ইয়েস স্যার এটা নাম হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট অর্থাৎ আপনি অফার দিলেন আপনি নগদ সাথে দিয়ে দেন 50 টাকা ডিসকাউন্ট পাবেন এটা হলো ক্যাশ ডিসকাউন্ট এখানে এই কথাগুলো বেশি বেশি লেখা আছে আমরা যদি একটু আসি তাহলে আমরা বুঝতে পারবো আরো একটু সুবিধা হবে ডিসকাউন্ট is a spread reduction in price on purchase during a stated period of time or of larger quantity যেটা আমরা বললাম যে সময়ের মধ্যে যদি আপনি এটা কেনেন তাহলে আপনি ছাড়টা পাবেন as well as যদি বেশি পরিমাণে কেনেন তাহলেও ছাড়টা পাবেন allowance is a promotional money paid by manufacturers to retailers in return for an agreement to feature the manufactured products in some way অনেক সময় দেখবেন আপনি অনেকটা দোকানদার কাছে বলেন ভাই একটা বিস্কুট দেন তো চা কসমা বিস্কুট যদি আপনি এটা বলেন সে আপনাকে কোনটা দিবে বলেন তো আপনি যেটা পছন্দ করেন সেটা আসে যেটাতে লাভ হবে যেটাতে সাথে লাভ বেশি সেটা আপনি দিবেন আপনি যদি স্পেসিফিক বলেন যে আমাকে ওই বিস্কুটটা দেন তাহলে ওটা দিবেন আর যদি আপনি তাকে ছেড়ে দেন যে ভাই একটা বিস্কুট দেন তো খাই তাহলে সে যেটা বিক্রি করে বেশি লাভ পাবে কমিশন বেশি সেটা দিবে এই যে সে কোনটা বিক্রি করবে এটা ডিপেন্ড করে অ্যালাউন্সের উপর কোনটা বিক্রি করে অ্যালাউন্স কত দেবে এটি হলো অ্যালাউন্স এটা সাধারণত B2B হয় B2B B2C এটা আমরা বুঝতে সাধারণত এটা হচ্ছে B2B হয় বিজনেস টু বিজনেস আর B2C মানে বিজনেস টু কাস্টমার সো আপনি রিটেলার কাছ থেকে কিনছেন এটা হচ্ছে B2C আর একজন ব্যবসায়ী বা ম্যানুফ্যাকচারার রিটেলারের সাথে কেনাকাটা করতেছে বা রিটেলার গেছে B2B রিটেলার তো নিজে খাবে না এটা বিজনেস করবে এটা হলো B2B সো ক্যাশ ডিসকাউন্ট বিজনেস টু কনজিউমার বিজনেস টু কনজিউমার তিনটা আইডিয়া আছে একটা হচ্ছে B2B একটা হচ্ছে B2C আর একটা হচ্ছে B2G বিজনেস টু গভর্নমেন্ট তিনটা আইডিয়া আছে হবে সো একটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট যেটা আমরা অলরেডি বললাম কোয়ান্টিটি ডিসকাউন্ট বুঝলাম লাস্ট ওয়ান হচ্ছে সিজনাল ডিসকাউন্ট মানে নির্দিষ্ট সিজনে ডিসকাউন্ট থাকে আপনি যদি গরম কালে শীতের পোশাক কেনেন দেখবেন দাম কম ইয়েস স্যার রাইট অফ সিজনে যদি আপনি রেস্টুরেন্টে যান বা অফ সিজনে যদি আপনি টুরিস্ট প্লেসে যান কক্সবাজার ঘুরতে যান দাম কম এটা হলো সিজনাল ডিসকাউন্ট এটা নির্দিষ্ট সময়ের জন্য
কালকে না কোথায় আমি আসার কথা মনে আজকে দেখলাম ওই যে ক্যান্টনমেন্টের পৌঁছকের পার হয়ে ক্যান্টনমেন্টে ঢুকতে ওখানে একটা বড় দেওয়া আছে দেখবেন শহীদ কি কনভেনশন হল নৌবাহিনীর আন্ডারে তো ওখানে উপরেই লেখা আছে অক্সিজেনে যদি আসেন তাহলে অনেক ছাড় আছে সিজনাল ডিসকাউন্ট এটা বলে সিজনাল ডিসকাউন্ট অক্সিজেন মানে বুঝছেন তো যখন ওদের ব্যবসা যদি চলে না ডাউন সিজন পরে সেই সময় মুহূর্তে যদি আপনি যান অনেক ছাড় আছে এটা আমরা কমনলিও দেখি অনেক ইয়েগুলোতে যে সিজনাল ডিসকাউন্ট কম বেশি যারা ব্যাচেলর পোলাপান আছে যারা অনেক স্ট্রেসে থাকে তারা সাধারণত চেষ্টা করে অনেকে আমাদের সময় আমরা বলতাম শীতের লাস্টের দিকে একটা ব্রেজার নিয়ে গেছে শীতের লাস্টের দিকে কি হবে বলুন তো সকল কোম্পানিগুলো বা দোকানগুলো ছাড় দিয়ে একেবারে শীতের লাস্টের দিকে ব্রেজার তখন আর কেউ কিনে না সাধারণত যে এই বছর যা আছে এগুলো ছেড়ে দেওয়ার ট্রাই করে তখন একটা ব্রেজার কিনতে হবে কারণ আগের বছর শুরুতে এদের দাম অনেক বেশি সেদিকে হলে সিজনাল ডিসকাউন্ট তিনটা আইডিয়া বুঝছি কিনা ক্যাশ ডিসকাউন্ট কন্টিনিউ ডিসকাউন্ট আর সিজনাল ডিসকাউন্ট Then number 2 segmented pricing আমরা মার্কেট সেগমেন্টেশন আইডিয়া পড়েছি প্রিন্সিপাল অফ মার্কেটিং এ অ্যাজ ওয়েল অ্যাজ আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট পক্ষ থেকে পড়েছি মার্কেট সেগমেন্টেশন মানে হচ্ছে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা রাইট ডিভাইডিং দ্য হোল মার্কেট ইনটু ভেরিয়াস পার্টস দিস নোন অ্যাজ মার্কেট সেগমেন্টেশন সো আমরা এখানে যেটা বলতেছি সেলিং এ প্রোডাক্ট অর সার্ভিস এট টু অর মোর প্রাইসেস where the difference in price is not based on difference in cost আপনাদের যদি মনে থাকে মনে একই প্রোডাক্ট একই ম্যানুফ্যাকচারার সে যখন মিরপুরে বিক্রি করে এটার দাম 13 টাকা সে যখন বনানীতে বিক্রি করে এটার দাম 20 টাকা এটা হয় এই যে হয় এটা নাম হচ্ছে সেগমেন্টেড প্রাইস ডিউ টু কাস্টমার ইকোনমিক অ্যাবিলিটি এটা আমি আলাদা বের করছি নাথিং এলস দুইটা তৈরি করতে আমার খরচ আছে বাট দুইটার দাম এরকম এটি বলে সেগমেন্টেড প্রাইস এক এক মার্কেট সেগমেন্টের জন্য এক এক রকম প্রাইস আমি যখন কোনো একটা বিষয় ব্যাচেলরদের কাছে বিক্রি করি মনে একটা পিঠা যখন ব্যাচেলরদের কাছে বিক্রি করি মিরপুর 10-এর গোল চত্বরে যখন সন্ধ্যায় বিকেলে বিক্রি করে এটার দাম 10 টাকা আবার যখন মিরপুরে না বসে আমি যেদিন গুলশানের গোল চত্বরে বসি গুলশান থেকে বসি তখন এটার দাম 20 টাকা 30 টাকা এইদিকে মসজিদের সামনে 30 টাকা করে যাই হোক দিস ইজ নট আ সেগমেন্টেড প্রাইস যে এক এক জায়গায় এক এক রকম এক এক কাস্টমারের জন্য এক এক রকম এক এক সেগমেন্টের জন্য এক এক রকম দেন সাইকোলজিক্যাল প্রাইসিং সাইকোলজিক্যাল প্রাইসিং আমরা এর আগে একদিন কথা বলতেছিলাম রেফারেন্স প্রাইস শব্দটা যদি মনে থাকে যে কাস্টমার যেটা মাথায় করে নিয়ে আসে যেটার দাম এরকম হওয়ার কথা আপনি যখন একটা শার্ট কিনতে যান আপনার মাথায় একটা আইডিয়া থাকে এরকম একটা শার্ট কিনতে দাম হবে কোথা থেকে আইডিয়া পাইছেন ফ্রেন্ড সার্কেলের কথা দেখছেন কার কাছ থেকে শুনছেন ব্রাউজিং করছেন দারাজা দেখছিলেন একদিন দুই দিন মার্কেটে ঘুরছিলেন থাকলে যেদিন কিনতে গেছেন আপনার মাথায় সেট আছে যে আমি একটা শার্ট কিনবো স্ট্রাইপ শার্ট সুতি দেখতে এরকম হবে দাম 15-18 টাকা সাপোজ এই যে আপনি একটা প্রাইস মাথায় করে যান এটা বলে রেফারেন্স প্রাইস যে আপনি যেটাকে রেফারেন্স করতেছেন দোকানদার বলে এটার দাম 3000 টাকা না এটার দাম 3000 কথা না এই যে আপনি যার সাথে তুলনা করলেন এই জায়গাটাকে বলে রেফারেন্স প্রাইস সো এইটা আইডিয়াটা হচ্ছে প্রাইসিং দ্যাট কনসিডার দ্য সাইকোলজি অফ প্রাইস নট সিম্পলি দ্য ইকোনমিক্স দ্য প্রাইস সেজ সামথিং অ্যাবাউট দ্য প্রোডাক্ট এটা সাধারণত হচ্ছে যে কস্ট কত তারপরে ভিত্তিতে প্রাইসিং করেছে ব্যাপারটা এমন না এখানে একটা ব্যাপার আমরা বলতেছিলাম প্রাইস কোয়ালিটি যদি আমাদের গতদিন মনে থেকে যারা ছিল যে প্রাইস কোয়ালিটি সম্পর্কে একটা আইডিয়া দেয় সবার ক্ষেত্রে না হলে অনেকের ক্ষেত্রে বিশেষ করে আমাদের মামলাদের ক্ষেত্রে রোমানদের ক্ষেত্রে আগে শুনবে দাম কত তারপর শুনবে প্রোডাক্ট ভালো না আগে দেখবে না প্রোডাক্ট ভালো না স্কিন কেয়ার বা অন্যান্য শপিং আইটেম আগে শুনবে কত মিস্টেক যদি আপনি বেশি বলেন তাহলে মনে প্রোডাক্ট ভালো আর যদি কম বলেন তাহলে তো ভালো সো সাইকোলজি মানুষের এভাবে কাজ করে এই কারণে এখানে যেটা আমরা বলতেছি যে অনেক সময় প্রাইস মানুষের সাইকোলজিকে বা কোয়ালিটিকে ইনশিওর করে আমরা গতদিন একটা স্লোগানও বলতেছিলাম জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি কি মার্কেটে কিনতে না এটা ওই যে ইয়ে আমার মার্কেটে কিনতে কি একটা আছে কোনো মার্কেটে সংস্কৃতির আবহাওয়াতে একটা অ্যাড আছে যে পাঞ্জাবি টিনের আচ্ছা তো এটা হচ্ছে মানে একটা প্রাইসিং বা কোনো একটা পণ্যের দাম তার কোয়ালিটি কিছুটা ইনশিওর করে এই জন্য আমরা বলতে সাইকোলজিক্যাল প্রাইসিং এরপর এর আন্ডারে যেটা ছিল রেফারেন্স প্রাইস যেটা আমরা অলরেডি বললাম the next one that is promotional pricing এটা কিছুটা ডিসকাউন্ট অ্যানাউন্সের মতো বাট এটা একেবারে শর্ট টাইমের জন্য বলা হয় temporarily pricing products below the list price and sometimes even below cost to increase short term sales নতুন একটা দোকান দিছে কোনো বিক্রি বাট্টা নেই তিনজন দোকানদার সারাদিন বসে থাকে মানে এরকম অবস্থা এরকম এক মাস দুই মাস চলতেছে এবার কি করে কোম্পানি আর লস অথবা বিক্রি হয়ে যাবে কাস্টমার অনেক শিখাইতে হবে সো যে পণ্যের দাম যেখানে আছে সবগুলো দাম কমে যাবে ইভেন তার কস্ট এসে কমে যাবে কারণ বিক্রি হতে হবে আপনি যদি দোকান চেনাইতেই না পারেন তাহলে তো আসলে এখানে ব্যবসা হবে না সো দোকান চেনাইতে হবে
সো কি জানো কি তুমি সানবিজ ভাই তো তানবিজ ভাই মনে নাকি এই যে উনি নতুন মিরপুরে 10 একটা দোকান দিয়েছে না সরি মিরপুর 2 মানে আগে মনে না বলছেন ছিল না দোকানটা হ্যাঁ আর ওখানে দিয়েছে। পুলিশ প্লান এখন হচ্ছে মিরপুর 2 তো এটা পরিচিত করাতে হবে পরিচিত করানোর জন্য এটা সম্পূর্ণ একটা স্ট্র্যাটেজি যে অনলাইনে অনলাইনে ওই যে একটা বড় মানুষ ভিডিও করছে ওখানে একটা জানেন আচ্ছা আমরা বলছি টেম্পোরারি শর্ট রানে যদি আমরা প্রমোশন বা আমরা বিক্রি করতে চাই তাহলে আমরা যে প্রাইসিংটা করি এটা হচ্ছে প্রমোশনাল প্রাইসিং এটা কিন্তু আমরা ডিসকাউন্ট এটা ওটা বলতেছি না কিন্তু আমরা শর্ট রানের জন্য যদি আমরা এটা করি একবার শর্ট এখানে সাধারণত যে আইডিয়াটা আছে স্টক সীমিত এই টাইপের কথা বলে আগে আসলে আগের কথা ডিটেইলের কথা বলেছে এই জন্য প্রমোশনাল সেলিং এর জন্য যে আমি শর্ট রানে বিক্রি করতে চাই লিস্ট প্রাইসেস অবশ্যই আমি ইভেন আমার কস্টের চেয়ে আমি বিক্রি করতে চাই দেন আমাদের আছে জিওগ্রাফিক্যাল প্রাইসিং আমরা শব্দ থেকে বুঝতেছি যে ভৌগোলিক অবস্থান যে আমি প্রাইসিং করব সো সেটিং প্রাইস ফর কাস্টমারস লোকেটেড ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি অর অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ড সো আমরা একটু আগে যেখানে ছিলাম সেখানে একটু ফিরে যাই একই ম্যানুফ্যাকচারার পণ্য তৈরি করবে রংপুর উত্তরা বগুড়া ওই এলাকার জন্য যেরকম দাম ঢাকা গুলশান ময়মনসিংহ বা আশেপাশে গাজীপুর শ্রীপুরের এরকম দাম না দুটো আলাদা হয়ে যায় এটা জিওগ্রাফিক্যাল প্রাইসিং করে আমরা চায়নার এক্সাম্পল দিচ্ছিলাম একই চায়না পণ্য উৎপাদন করে ইন্ডিয়া সাবকন্টিনেন্টের জন্য একরকম দাম এশিয়া ইউরোপ আমেরিকার জন্য আরেক রকম দাম কোয়ালিটি অনেক কোয়ালিটি ডিফারেন্স হবে না বের করার আলোচনা বাট আমরা যেটা মিট করতেছি এখানে সেটা হচ্ছে জিওগ্রাফিক্যালি দাম আলাদা হয়ে যায় কারণ ভৌগোলিক অবস্থান যে মানুষের ইনকাম তাদের স্পেন্ডিং প্যাটার্ন ডিফার করে স্যালারি দিতে হয় বেশি তারপরে আবার হ্যাঁ এরকম অনেকগুলো আছে সো আমরা বলছি এটাকে বলে জিওগ্রাফিক্যাল প্রাইসিং একটা দেশের মধ্যে কোম্পানিগুলো করে রিজিয়ন অনুযায়ী ইন্টারন্যাশনাল কোম্পানি বা এমএনসি গুলো দেশ অনুযায়ী এটা করতে পারে ডাইনামিক প্রাইসিং the most important one adjusting price continually to meet the characteristics and needs of individual customers and situation যখন কোন একটা দ্রব্যের দাম প্রতিনিয়ত কমা বলা হয় এটাকে বলে ডাইনামিক প্রাইসিং যেমন আমরা সাধারণত আমাদের দেশে বলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আছে ডাইনামিক প্রাইসিং এটা প্রতিনিয়ত হেরফের হয় যেমন সোনার বাজার গোল্ড মার্কেট বুঝুন না এর মধ্যে সবচেয়ে বেশি দেশে কালকে বিক্রি হয়েছে সেটা হচ্ছে ডাইনামিক প্রাইসিং দ্রুত ওঠানামা করে সকালে একটা মধ্যে দেখছিলেন বিকেলে আসে দামে পাবেন না সো এটা ডাইনামিক প্রাইসিং বলে স্যার আপনি যে বললেন মাছের ব্যাপারে সকালে একটা দাম বিকেলে ওটা একটা ইস্যুতে বলেছিলাম ওটা আমাদের ছিল হচ্ছে ব্রেক ইভেন বন্ধ হয়ে যায় যে যখন এটা বিক্রি হয়ে যায় তখন প্রোটেস্ট হয়ে যায় আপনি ওটা বলতে পারেন পছন্দের উপরে এটা এটা ডাইনামিক মধ্যে পড়ে and the last one is international pricing এটা সাধারণত ইন্টারন্যাশনাল কোম্পানির জন্য বা এমএনসি এর জন্য এমএনসি ফুল মিনিং আমরা সবাই জানি হোপফুলি ইয়েস স্যার এমএনসি ন্যাশনাল কোম্পানি মেরে এমএনসি ফুল মিনিং কি ইয়েস এটা বলতেছে বলতে এমএনসি শব্দ শুনছো তো বাংলাদেশে এমএনসি দেওয়ার নাম বলো তো বেশ বাংলাদেশে এমএনসি কোম্পানি আছে না প্রাণ দেশীয় কোম্পানি এখন বাইরে গেছে বলা যেতে পারে বাট বিখ্যাত এমএনসি কোম্পানিগুলো আছে বলবো হ্যাঁ বলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস বেক্সিমকো এগুলো দেশীয় কোম্পানিরা বাইরে গেছে এমএনসি বলে ও মাল্টিন্যাশনাল কোম্পানি মানে বাইরের গুলো দেশে এসেছে এরকম গুলো Unilever, তাহলে স্যার ইউনিলিভার কেএফসি যে মানুষের সবচেয়ে বেশি প্রচলিত এমএনসি আছে ব্যাক ব্রিটিশ আমেরিকান টোবাকো নাম্বার 1 দেন আছে রেকিট বেকিজার এই যে কোম্পানিগুলো আমরা শুনছি সো এমএনসি মানে মানুষের কোম্পানি না মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস মাল্টি ন্যাশনাল কর্পোরেশন আমি এনএসি বলি হ্যাঁ আমি এটাই বলছিলাম আচ্ছা মাল্টিন্যাশনাল কর্পোরেশন সো এমএনসি আমরা বলছি ইন্টারন্যাশনাল প্রাইসিংটা সত্যি এমএনসির জন্য প্রযোজ্য বা আপনারা যেগুলো প্রাণ স্কয়ার ফার্মাসিটি বললেন বেসিংটো এগুলো যখন ইন্টারন্যাশনাল বাজারে যায় তখন তাদের জন্য প্রযোজ্য এইটা আমরা চায়নার যে एग्जांपल দিলাম কিছুটা একই রকম যে আমরা যখন পুরো ওয়ার্ল্ডকে মার্কেটে চিন্তা করব তখন হচ্ছে ওই দেশের ইকোনমিক ক্যাপাবিলিটি কেমন স্পেন্ডিং প্যাটার্ন কেমন ওই দেশের কাস্টমার যারা আছে তাদের উপর নির্ভর করে আমরা প্রোডাক্ট ডিফারেন্সিয়েট করি একটু আগে কি যেন বলছিল চায়না কোয়ালিটি ডিফারেন্সিয়েট করি দেন সেরকম আমরা প্রাইসিং করি এটাকে ইন্টারন্যাশনাল প্রাইসিং বলে যেগুলো হোম মার্কেটে আমরা এটা কম দামে বিক্রি করি বেশি বাইরে বেশি দামে বিক্রি করি বা ওটা হয়ে যায় হোম মার্কেটের দাম অনেক বেশি বাইরের দেশে অনেক কম হোম মার্কেট বুঝুন নিজের দেশে বাইরের দেশে সো এই ছিল আমাদের মোটামুটি ইন্টারন্যাশনাল প্রাইসিং হোপফুলি আপনারা এটা দেখলে মোটামুটি একটা আইডিয়া পাবেন সো প্লিজ এটা একবার করে একটু দেখেন আমরা এখন যেগুলো বললাম এটা এক লাইনে সামারি করা আছে ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল মধ্যে পার্থক্যটা জিওগ্রাফি শুধু দেশের মধ্যে বা কিছু কিছু ক্ষেত্রে দেশের বাইরে যখন আপনি মার্কেটিং এ যাচ্ছেন সেখানে হইতে পারে ইন্টারন্যাশনাল হচ্ছে এমএনসির জন্য যারা অরিজিনালি অনেক দেশে মার্কেটিং করে মাল্টিন্যাশনাল মানে অনেক জাতীয়তায় অনেক দেশে দেশে মার্কেটিং
সো মার্জিনের সাথে এই দুটোর আইডিয়া কিছুটা একই রকম। এখানে আমরা জামিন করতেছি আইডিয়াগতভাবে এটাও একই, বাট জাস্ট শুধু কোম্পানি ডিফারেন্সের কারণে আলাদা করছি। So discount and allowance pricing, segmented pricing, psychological pricing, promotional pricing, geographical pricing, dynamic pricing, and then finally international pricing. So idea গুলো ঠিক আছে কিনা একটু দেখেন। আচ্ছা